গল্প বলি এসো। এসেছো? এবার তাহলে শুরু করি। আজকে যে গল্পটি শোনাবো তার নাম ভালোবাসার ঘর। লেখিকা শ্রীমতী সুচিস্মিতা দেব। 10 মাস 12 দিন, সময়টা যতটা লম্বা তার চেয়েও তাকে অনেক অনেক দীর্ঘ মনে হয় ডোমনকুলের। কতদিন আগে সে গ্রাম ছেড়ে, পরিবার ছেড়ে এই মৃত্যু উপত্যকায় এসে পড়েছিল, সে হিসাব আজকাল কেমন গুলিয়ে যায় নকুলের। তার হাঁটা চলা হয়েছে নিশীথে পাওয়া মানুষের মতো, খাচ্ছে, ঘুমোচ্ছে, হাঁটছে, চলছে আর মরা পোড়াচ্ছে, কিন্তু সবই ঘুমন্ত মানুষের স্বপ্ন পেয়ে চলাফেরার মতো যান্ত্রিক। হরপা বানের স্রোত যেমন অতর্কিতে হানা দিয়ে ভাসিয়ে নেয়, তেমনি মৃতদেহের হট্টরোলে আর করোনাতঙ্কের আকস্মিক আক্রমণে ভাবনা চিন্তার আর অবসর নেই। ইস্টার্ন বাইপাস রাস্তাটার কাছে কলকাতা শহরের লাগোয়া এই শ্মশান ভূমি হতভাগ্য, অচ্ছুত, পরিবার বিচ্যুত কোভিড মৃতদেহের অন্তিম গন্তব্যস্থল। বিশ্বব্যাপী কোভিড মড়কের ধাক্কায় বিপর্যস্ত কলকাতা শহরেও মৃতদেহের মিছিল লেগে গিয়েছে। হতবাক নকুল দাস চুল্লি থেকে সারা রাত কুণ্ডলির পাক ছড়াতে থাকা অজগর সাপের মতো ঊর্ধ্বমুখী কালো ধোঁয়ায় আকাশকে আবিল হতে দেখে। নির্বান্ধব মানুষের বেওয়ারিশ লাশের মতো একাকী আগুনের বুকে আত্মসমর্পণ দেখে, আর তার বুক কাঁপে। নকুলের বয়স মোটে 24। ঘরে তার 6 মাসের আনকোরা মুচমুচে বউ সোহাগী। আর আছে বিদ্যাধরী নদীর চর ঘেঁষা নরম পলিতে বাপ, মা, ভাই বোন ঘিরে শান্ত জীবন। সে এখানে ডোমের কাজে লেগেছে বছর 2। এমনিতে এই শ্মশানে তেমন চাপ ছিল না, কিন্তু এপ্রিল মে মাস থেকে মহা ধুন্ধুমার লেগে গেল। শ্বাস নেওয়ার ফুরসত নেই, বাড়ি যাওয়ার উপায় নেই, শুধু মরা আর মরা। নকুলের বড় ভয় করছিল প্রথম দিকে, ছোঁয়াচের ভয়। কোভিড রোগ নাকি ভয়ঙ্কর রকমের ছোঁয়াচে। ঢাউস, পিপিই, অ্যাপ্রন, গ্লাভস, সার্জিক্যাল মাস্ক এসব পরে কি কিম্ভূত কিমাকার ভুতুরে চেহারা এখন তাদের। হাঁটাচলা করা যেন গন্ধমাদন পর্বত ঘাড়ে নিয়ে। তবু সে এসব অক্ষরে অক্ষরে মেনে চলে। মরে ভূত হওয়ার চেয়ে ভূত সাজা ঢের ভালো। সে আবার রথের মেলা থেকে কেনা সাধের গগলসটা পরে চোখও ঢেকে নেয়। মৃতদেহ পুড়িয়ে তো বটেই, তাছাড়া ক্ষণে ক্ষণে সোডিয়াম হাইপোক্লোরাইডের সলিউশনে বা সাবান জলে ঘষে ঘষে হাত ধুতে ভোলে না। এ নিয়ে চারপাশে সবাই তাকে খ্যাপালেও সে সেসব কানে তোলে না। মাসের পর মাস কেটে গিয়েছে। মরক কমলেও শহরময় দাপিয়ে বেড়ানো অ্যাম্বুলেন্সের আর্তনাদ যে কেন থামে না বোঝে না নকুল। নকুলের চোখের জল আর হা হুতাশের শেষ দেখার আশায় দিন গণে শ্মশানবাসী জ্যান্ত মানুষগুলো। এই নরক থেকে উদ্ধারের আশায় চুল্লুতে চুমুক মেরে বুঁদ হয়ে নকুল ঘরের কথা ভাবে। তার শরীর ডালিম পানা যুবতী বউয়ের জন্য ব্যাকুল হয়। কবে যাবে সে বাড়ি? পোড়া মাংসের কটুগন্ধে অবশ তার ঘ্রাণেন্দ্রিয় মায়ের হাতের গরম ফেনা ভাত আর কষকষে সবুজ ডুমোডুমো কাঁচা লঙ্কার সুবাসে মাতাল হয়। বর্ষা নামে ঝড় ছড়িয়ে নকুল বাড়ির তুলসী মঞ্চ ঘিরে ছোট্ট উঠানের সজল মাটির সোঁদাগন্ধের জন্য উন্মুখ হতে থাকে। বর্ষায় থই থই বিদ্যাধরীর ঢেউয়ে ভাসা মেছো ডিঙির দুলুনির অনুভবে সে পার হতে চায় সার সার পড়ে থাকা জিপার লাগানো বস্তাবন্দি মৃতদেহের
ক্লেদাক্ত বেদনা। এইভাবে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত ঋতুরা তাদের শ্মশান ভূমিকে পাশ কাটিয়ে সন্তর্পণে আসে যায়। নকুলদের দিন মাস কাটে ঋতুচক্রবিহীন। সব থেকে কষ্টের বুঝি এত মাসে একটি বারও গ্রামে ফিরে যাবার কোনো পথ না থাকা। প্রথমে টাকার লোভে করোনা মরা পোড়ানোই খুব জোশ পেয়েছিল সে। তার মাসে ৭,৫০০ টাকার সামান্য আয় এক লাফে বেড়ে গেলে লোক কার না হয়। সে বড় ছেলে, বাপ নিত্যানন্দ হার্টের রোগে নাকাল, দুর্বল শরীরে খাটুনির কাজ মোটে করতে পারে না। টুকটাক খুচরো কাজেই হাত ধরে তার। পুরো সংসারটা মোটামুটি চলে নকুলের মাইনেতে ভর করে। অতএব রোগকে ভয় পেলে চলবে কেন তাদের? কিছুদিন এই ভয়াবহ পরিবেশে নাক, চোখ, মুখ বুজে কাজ চালানোর পরে দম নিতে একবার বাড়ি ঘুরে আসার ইচ্ছে তো তার অস্বাভাবিক ছিল না। কিন্তু না, ফোনে কুণ্ঠিত নিত্যানন্দ নকুলকে জানালো গ্রামে এখন নকুলের ঢোকা বারণ। শুনে নকুল থ। তার নিঃশ্বাস প্রশ্বাসে বুঝি করোনার জীবাণু বীজ করছে। তার হাতের চামড়ায় বুঝি মরণের স্পর্শ। সেদিন অভিমানে বুড়ো বটগাছটার আড়ালে লুকিয়ে লুকিয়ে খুব কেঁদেছিল নকুল। শ্মশানের বাতাসে তার দম নিতে কষ্ট হচ্ছিল। নকুলের কেবলই মনে হতে থাকে সেও এখন এই শ্মশান ঘাটের একটা অস্পৃশ্য, অসুচি মরা, একটা জীবন্ত মৃতদেহ। অবশেষে 10 মাস পরে সে আজ গ্রামে ফেরার লাইসেন্স পেয়েছে। গতকাল তার করোনার দ্বিতীয় টিকা লেগে গিয়েছে। এখন মানুষের আতঙ্ক করোনার প্রকোপের সঙ্গে সঙ্গে বেশ খানিকটা কমেছে। কতদিন আর মানুষ ভয় পেয়ে অস্বাভাবিক জীবনে বন্দী থাকতে পারে? মানুষ ধীরে ধীরে শেকল মুক্ত হতে চাইছে। রুজি রোজগারের টানে রাস্তামুখো হতেই হচ্ছে। উৎসবের খুশিও লাজুক পায়ে ফিরেছে একঘেয়ে জীবনের স্বাদ বদলে দিয়ে। গ্রামবাসীরাও এবার তাদের নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় নকুলের আজ মুখ জোড়া হাসি আর বুক জোড়া স্বস্তি। বাপ নিত্যানন্দকে ফোনে জানাতে সেও আনন্দে আত্মহারা। ছেলেটা যে তার শেষমেশ টিকে আছে এই না ঢের ভাগ্যে তাদের। নকুলের মা চম্পা মনসাতলায় 20 টাকার বাতাসা চড়াতে চলে গেল। বাড়িতে বেশ উৎসবের রেশ। নকুল জীবনে এতগুলো মাস পরিবার ছেড়ে কখনো থাকেনি। তার আর তর্স হয়েছে না। প্লাস্টিক ব্যাগে স্যানিটাইজার আর কাপড় জামা ভরে নাই খুশিতে ডগমগ নকুল। ভালো করে স্নান আর সামান্য টিফিন সেরে যত দ্রুত সম্ভব এই নরক থেকে সে বেরিয়ে পড়তেই যেন মুক্তির হাওয়া লাগে পালে। নকুলের মনের সঙ্গে পাল্লা দিয়ে তরতর বেগে বাস ছোটে। শিশুর মতো উৎসাহে জানলায় মুখ রেখে নকুল দেখে দুপাশের ছুটন্ত গাছপালা, ভেরির দিগন্ত ছোঁয়া জলরাশি আর অফুরন্ত আকাশ। 24 বছরের চেনা পৃথিবীটাকে কেমন নতুন লাগে তার। ধুলো মাখা টাটকা বাতাসের ঝাপটায় নকুল বুক ভরে শ্বাস টেনে অনুভব করে সে বেঁচে আছে। দিনরাত মৃত্যু নিয়ে ঘাটাঘাটি তাকে ভুলিয়ে দিয়েছিল জীবনের স্বাদ। আনন্দে সজল হয়ে ওঠে নকুলের দৃষ্টি। এই ভয়ঙ্কর মড়কের ভয়াবহতা অতিক্রম করে সে ঘরে ফিরছে, এটুকুই তার কাছে পরম পাওয়া হয়ে ওঠে এই মুহূর্তে। সে 2 হাত জড়ো করে ভগবানকে কোটি কোটি প্রণাম জানায়। নকুল বড় রাস্তার বাস থেকে নেমে গ্রামের পথে হাঁটা মারে। 2 মাইল রাস্তা তার কাছে আজ নস্যি। উত্তেজনায় তেজি ঘোড়ার মতো টকবক করে এগোয় সে। ফাল্গুন মাসের ফুরফুরে শুকনো হাওয়া
নিমেষে শুষে নেয় তার ঘাম আর ক্লান্তি। পথের পাশে বড় বড় কাঞ্চন গাছ ফুলে ফুলে বেগুনি। আম গাছে এবার তেমন বোল আসেনি। নকুল শুনেছে উম্পুন ঝড়ে তাদের গ্রামে অগুন্তি গাছ পড়ে গিয়েছে। তাদের ঘরের চাল উড়ে দক্ষিণের ঘরের মাটির দেওয়াল ধসে গিয়েছিল। বড় ছেলে নকুল তখন না থাকায় নিত্যানন্দ অকুল পাথারে ভেসেছিল। তবে নকুলের উপার্জনটুকুই তখন পরিবারটাকে আবার চাঙ্গা করে মাথা তুলে দাঁড়াতে সাহায্য করেছিল। গ্রামের ঘরে ঘরে লোকে অভাবের ছোবল। ছেলে ছোকরা তো সব বেকার কত দিন। বেশিরভাগ শহরে ঠেলাগাড়ি করে সবজি মাছ বেচেছে। সেখানেও হাড্ডাহাড্ডি কম্পিটিশন। সে বড় কঠিন সময় গিয়েছে যা হোক। গ্রামের সীমানায় ঢুকে নকুল পাশ কাটায় তার ছেলেবেলার এবড়ো কেবড়ো এক চিলতে খেলার মাঠ। স্কুল বন্ধ, তাই বাচ্চাদের লেখাপড়ার পাঠ চুকেছে। তারা এখন মাঠে ঘাটে খেলে বেড়ায়। খেলা ফেলে উৎসাহী বাচ্চার দল তার দিকে ধেয়ে আসে। নকুল হাসে, কিরে কেমন আছিস সব? বাচ্চাগুলো জড়সড় হাসিতে তাকে অবাক চোখে দেখে। কি এত দেখছিস? আমি কি ভূত? নকুলের চোখ বড় করে ভয় দেখানোর ভঙ্গিতে বাচ্চারা আমোদে কলকল করে বেজে ওঠে। নিরাপদ দূরত্বে নকুলের অনুসরণে পাশাপাশি ছোটে তারা। রানী ঝিলের কালো জলে হাসতের মধ্যদিনের নোনা রোদ্দুরে তিত্তির করে অলস সাঁতার কাটা এমন অভিনব দৃশ্য আগে জানত কোথায় নকুল? সে মুগ্ধ চোখে চেয়ে চেয়ে দেখে। মণ্ডলদের মুনিশটাকে দেখো, ঝুড়ি মাথায় পথের পাশে দাঁড়িয়ে বিশ্ব সংসার ভুলে হা করে নকুলকে গিলছে যেন। কলাঝাড়ের পাশে গরুটার হাম্বা ডাক বাতাস কেটে নকুলের কানে মধু ঢালে। এসবই যেন আশ্বস্ত করে নকুলকে। না, কিছুই বদলায়নি। বিভীষিকা কেটে গিয়ে তার পুরনো জীবন আদর করে তাকে কেমন কাছে টেনে নিচ্ছে। উঠোনে অপেক্ষারত নিত্যানন্দ দেখে নকুল আসছে। পিছনের চাক ভাঙা ভীমরুলের ঝাঁকের মতো ছেলেপুলের দল। এই ভাগ ভাগ এখন তোরা! নিত্যানন্দ তেড়ে আসতেই থমকে যায় বাচ্চারা। নকুল উঠোনে পা দিয়ে চওড়া হাসে। বাবা গো, এলাম শেষ অবধি। কেমন অবিশ্বাস্য দ্রুত গতিতে নকুলের স্মৃতি থেকে এখন ডিলিট হয়ে যাচ্ছে ভয়াবহ ছবিগুলো। লাশের স্তূপ আর গনগনে রাক্ষসে আগুন ঘরের দুঃস্বপ্ন। মাটির স্পর্শের জন্য কাঙাল নকুল জুতো খুলে বাপকে প্রণাম করতে এগোয়। নিত্যানন্দ বাধা দিয়ে সরে দাঁড়ায়। পেন নাম পরে হবে নকু, তুই আগে চান করে শুদ্ধ হয়ে নে। কই গো নকুর মা, লোহা নিমপাতা নিয়ে আসো। নকুল থমকে দাঁড়িয়ে যায়। দেখে চম্পা চোখ মুছতে মুছতে থালা হাতে এগিয়ে আসছে। মাকে দেখে নকুলের চোখও সজল। ভাই বোন তিনটে দূর থেকে সসম্ভ্রমে তাদের দাদাকে দেখছে। খুব কাছে আসে না, একটু ভয়ও কি মিশে আছে দৃষ্টিতে। মন্দ ভালো শ্মশানের গপ্প এই কয়েক মাস তারা অনেক শুনেছে। করোনাডোম দাদাকে গ্রামে ঢুকতে দেবে না শুনে তারাও এতদিন মুষড়ে ছিল। অথচ দাদাকে দেখে তারা ছুটে এসে জড়িয়ে ধরে ঝুলে পড়ছে না কেন? বহিরাগত অতিথির দিকে তো লোকে এমন করে চেয়ে থাকে। বাপ আবার কি বলে বসে ভেবে নকুল ও ভাই বোনদের দিকে হাত বাড়াতে সাহস পায় না, কিন্তু তার বুকে কষ্ট চাগার দেয়। নকুলের উৎসুক চোখ এবার টালুস মালুস করে সোহাগীকে খোঁজে। বউটা গেল কোথায়? বড্ড দেমাগ তো। এতখানি পথ উজিয়ে এসে এলো, আর মহারানী ঘরের বাইরে এসে মুখ দেখাতে পারছেন না। এদিকে ফোনে কি বকবকানি,
সত্যি এই মুঠোফোনটা যে কে আবিষ্কার করেছিল তাকে একটা পেন্নাম করতে মন চাই নকুলের। এই ফোনটার জন্যই নকুল এতদিন প্রাণটা ধরে রাখতে পেরেছিল। এই দীর্ঘ সময়টা ফোন না থাকলে পাট ভাঙা বউকে ছেড়ে সে কিছুতেই কাটাতে পারত না। ভাবতে ভাবতে চাতক পাখির মতো ভিতর বাড়ির দিকে চেয়ে থাকে নকুল। সোহাগী বেপাত্তা। ঠিক আছে, দেখাই যাক না কতক্ষণ গা ঢাকা দিয়ে সে থাকতে পারে। নকুলের ছটফটানিই সার। বউয়ের কথা কাউকে জিজ্ঞেস করতেও বড় লজ্জা। চম্পার ঠেলাঠেলিতে সে বারান্দায় গুছিয়ে রাখা কাঁচা গামছা আর কাপড় জামা নিয়ে পুকুরের দিকে হাঁটা মারে। দুপুরে বেশ ভালো মেনু হয়েছে। শুক্তো, বিউলির ডাল, আলু শিম দিয়ে রুই মাছের ঝোল, শেষ পাতে পাটালি গুড়ের ক্ষীর। বারান্দায় সার পিড়ি পেতে খাওয়া। নকুলের আসন একটু তফাতে, সেটা নজর করে নকুল। বাড়ির মানুষগুলো ছোঁয়াছুঁয়ির বিচার করছে কিনা ঠাহর করতে পারে না নকুল। গত কয়েক মাসে দেখেছে বই কি তারা করোনা ডোমেরা মানুষের কাছে যেন অস্পৃশ্য। বাড়িতেও দেখছে যেন কেমন তোলা তোলা ভাব। নকুলের মনে ক্রমশ একটু একটু করে ক্ষোভ জমছে। ভেবেছিল সে খেতে বসে সোহাগীর দেখা পাবে, কিন্তু কোথায় বউ? সামনেই এলো না, অথচ রান্নাঘরে মায়ের হাতে হাতে তার কাজ করা টের পাচ্ছে নকুল। অগত্যা বেজার মুখে সে মাছের কাঁটা বাছে। এমন স্বাদের রান্নাও তার কেমন বিস্বাদ ঠেকে। একা ঘরে ডবকা নধর বউটাকে পেয়ে সুদে আসলে নকুল এই দুর্ব্যবহারের কড়া শোধ তুলবে। ভাবতে ভাবতে মৃদু হাসিতে মুখ টেপে সে। দুপুরে খেয়ে উঠতে উঠতে বেলা গড়িয়ে আসলো। ঘরে গিয়ে একটু গড়িয়ে নেবার তালে ছিল নকুল, কিন্তু তার আশার মুখে ছাই দিয়ে উঠোনে একটি দুটি করে প্রতিবেশীর বেশ একটা বড় জটলা তৈরি হয়ে গেল। যেন নকুল একটি দ্রষ্টব্য চিজ। কি আর করা। বেজার নকুল দাওয়ায় পা ঝুলিয়ে বসে তাদের হাজার সওয়ালের উত্তর দিচ্ছে। তাদের গ্রামে তেমন করোনা হয়নি, একমাত্র হরিপদর বৃদ্ধা মা মারা গেছে। নকুলই তাকে দাহ করে ছাই কলসিতে করে গুছিয়ে দিয়েছিল, তাই হরিপদ কৃতজ্ঞ সুরে এখন সেই প্রসঙ্গই টানে। তুই থাকায় কোনো ঝামেলা পোহাতে হয়নি রে নকু। সত্যি আমরা ভাবিনি অস্থিও পাওয়া যাবে। সব লাশেরই অস্থি রাখার নিয়ম গো জ্যাঠা, তবে বেশিরভাগ মানুষই খবর রাখে না। আসলে পাগল পাগল একটা অবস্থা তো, সে না দেখলে বিশ্বাস হয় না। নকুলের স্মৃতিতে আবার দুঃস্বপ্ন হানা দেয়। ব্যাগবন্দি মানুষের সবের পাহাড় ভেসে ওঠে চোখের পলকে। ভালো লাগে না তার, বমি বমি পায়। তুই কত মরা পোড়ালি? একটা দীর্ঘশ্বাস ফেলে নকুল উদাস হয়ে যায়। তা সে অনেক, লাইন পড়ে যেত। কাতারে কাতারে আসছে তো আসছেই, কে আর গোনে বলো? হতভাগা মানুষগুলো শেষ সময়ে না পেল ফুল, না পেল তুলসী পাতা গঙ্গা জল। শেষ যাত্রায় একদম একা। এরা যেন ভুলতে দেবে না নকুলকে, অথচ সেই সব লাশের অসহায়তার ছবি যে তার ভোলা ভীষণ দরকার। সে আবার স্বাভাবিক জীবনের কোলে ফিরে আসতে চায়। করোনার কাঁটাওয়ালা জীবাণু তার মনের গভীরে কাঁকড়া বিছের মরণ কামড় বসিয়ে গেঁড়ে আছে। নকুল উপড়ে ফেলতে চায়। এরা সে কথা বুঝলে তো? যেন এক নিষিদ্ধ দুনিয়ার সব খবর শ্রান্ত নকুলকে ছেঁচে ছেঁচে তারা এখনই বার করে নেবে। নিরুপায় নকুল হায় তোলে আর মশা মারে। করোনা পালার জমজমাট আসর ভাঙতে সন্ধে গড়ায়। রাতের খাওয়া শেষে নকুল উঠোনে একটা বিড়ি ধরায়,
তার শরীর ক্লান্ত, মন উচাটন। শুকটানের আগেই বিড়ি ছুঁড়ে ফেলে দেয় ঝোপে, দ্রুত পায়ে ঘরে ঢোকে। ঘর খালি, পায়চারি করে অস্থির নকুল। এবার তার শরীরের রাগ ফনা তোলে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যেন। ঘুপচি শোবার ঘরে টান টান মশারি টাঙানো। বিছানা কে করলো কে জানে, সোহাগেরই করার কথা। নকুলের সঙ্গে দিব্যি লুকোচুরি খেলছে সোহাগী। দাম বাড়াচ্ছে নিজের, খেলাচ্ছে নকুলকে। হতেও পারে। রং ঢঙে বরাবরই বেশ রপ্ত সোহাগী। হাত পা নিষ্পিস করে নকুলের। উপসী শরীরে খেলছে আগুনের হলকা। বাইরে গেরস্থালির আওয়াজ ঘুমিয়ে পড়তে দুয়ারে ক্যাচ শব্দ তুলে সন্তর্পণে ঘরে ঢুকে ঘুমটা ঢাকা সোহাগী। সে ভেবেছিল নকুল ঘুমিয়ে পড়েছে। থতমত খেয়ে ঘরের অন্য পাশে গিয়ে আর চোখে এক ঝলকে স্বামীর অপলক দৃষ্টি মাপে। মানুষটা কেমন বদলে গিয়েছে যেন। রুক্ষ চুল, গোঁপদারি গজিয়েছে ঢের, ফর্সা রং জ্বলে তামাটে বর্ণ। নকুল শিকারী বাঘের মতো এগোয়, আর তখনই সুত করে মশারির ভিতরে ঢুকে যায় ডুরে শাড়ি পরা হিল হিলে সোহাগী। নকুল এটা আশা করেনি। সে একটু ভেবলে যায়। যে সোহাগীকে 10 মাস আগে রেখে গিয়েছিল, সে ছিল আষাঢ়ে বাণীর মতো তোলপাড়। ঢেউয়ে ঢেউয়ে নকুলকে রাতে স্থির থাকতে দিত না সেই কুলভাসানী। আজ সারা দিন সেই মেয়ে তার ধারে পারে এলো না। অথচ কত রঙিন ছবি কল্পনায় গড়া ভাঙা করে সে এতগুলো দিন মাস কাটালো। কত আশা নিয়ে চাতকের পিপাসায় তার এই ছুটে আসা। সোহাগীকে এখনো একবারও ভালো করে দেখল না পর্যন্ত নকুল। এই ঘরে কেউ নেই, তবু তার বুকের মধ্যে পুরনো দিনের মতো সোহাগী আছড়ে পড়ল না তো। নকুল একটা শ্বাস ফেলে। আজ সারাদিন নকুলের মনে হয়েছে পরিবারের মানুষজন তার ছোঁয়া যেন এড়িয়ে যাচ্ছে। সোহাগীর ব্যবহারও তো খুব সুবিধের ঠেকছে না। তার দিকে পিছন ফিরে শুয়ে পড়েছে সোহাগী। ব্যাপারখানা কি? বাড়ির সকলে কি তাকে ঘেন্না করছে, ভয় পাচ্ছে? অথচ এদের মুখে ভাত জোগাতেই তার সেই মরণ পুরীতে কঠিন লড়াই চালানো। এই মুহূর্তে এক ঝলক বেদনা ছড়ায় নকুলের বুকে। সে ভাবে করোনা ডোমই বটে সে। আজ যথার্থই টের পেয়ে গেল। বউয়ের দিকে পিছন ফিরে শুয়ে পড়ে অভিমানে থমথমে নকুল। মাঝে 1 ফুট ব্যবধান আর রুদ্ধশ্বাস মুহূর্তরা। নকুলের মনে হয় সে বুঝি এখনো শুয়ে আছে সেই শ্মশান ঘাটায়, নির্বান্ধব, একা। এক সময় বয়ে যাওয়া সময়ের হৃৎপিণ্ডের ধকধকানি ধাক্কা মারে নকুলকে। হঠাৎই ঝটকা মেরে সে পিছন ফেরে। বউয়ের নরম শরীরকে মুহূর্তে টান মেরে ঘোরায় নিচের দিকে। সত্যিটা জানতে চায় সে। উত্তর দিতে হবে বউকে। উফ! আচমকা ঝটকায় অস্ফুট শব্দ করে ওঠে সোহাগী। কনুইয়ের উপর ভর দিয়ে বউয়ের উপর ঝুঁকে হিংস্র হাসি হাসে নকুল। ম্লান জ্যোৎস্নার আলোয় চোখ টান টান করে দেখতে চায় 10 মাস ধরে তার মরণপণ উপার্জনের লালিত যুবতী মুখের ঢলঢলে লাবণ্য। বাধা আসে আসুক, থোড়াইকে আর নকুলের। 2 হাতে সোহাগীর মুখ ধরে সে। সোহাগী এখন তাকিয়ে আছে তারই দিকে। চোখের জল চিকচিক করে ওঠে সোহাগীর দুটি তোবড়ানো ভাঙা গালে। শীর্ণ কপালের ছায়ায় কোটরাগত দুটি করুণ চোখে। থমকে যায় নকুল। এ কে? সংকুচিত সোহাগী দুটি হাতের পাতায় ততক্ষণে ঢেকে ফেলেছে তার হতশ্রী মুখ। অধৈর্য নকুল হাত সরিয়ে দিয়ে পাগলের মতো বউকে দেখে।
কোথায় সোহাগের সেই ভরাট বুক, নিটোল উথলানো শরীর? এখন সেখানে পৌষের ক্ষীণ ছোতায় অকাল ভাটার টান। নকুল দেখে তার বউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ধীরে ধীরে শান্ত হয়ে আসে নকুল, বউয়ের মাথায় হাত বোলায় পরম মমতায়। আজ আনন্দের দিনে কাঁদিস কেন রে সোহাগ? তবু কান্না থামে না সোহাগের, অস্ফুটে বলে, আমি যে আর তোমার সেই সোহাগী নেই গো। তোমাকে ওই লাশের মধ্যে পাঠিয়ে আমি যে বেঁচে মরেছিলেম। আমরা কেউ ভাবিনি তুমি ফিরে আসবা। বাবা, মা, ছোট ছোট শিশুগুলো পর্যন্ত থম মেরে গেছিল। চিন্তায় ভাবনায় আমার গলা দিয়ে ভাত নামতো নি। ছি, কেমন পোড়া কাঠপানা কুৎসিত চেহারা হয়েছে আমার। কোন মুখে তোমার সামনে আসি? 10 মাসের জমানো কান্নার অকুল পাথারে ভাসতে ভাসতে এখন বড় স্বস্তি পায় নকুল। এই কারণেই তবে তার পাগলি বউটা সারাটা দিন লুকিয়ে কাটালো। লজ্জায় হাসে নকুল। সোহাগীর কপাল থেকে ঘামে ভেজা ঝুড়ো চুল সরিয়ে আলতো চুমু খায়। মনে হয় সে একা নয়, একদম একা নয়। পরিবারের সকলেই বুঝি এতদিন তার সঙ্গে মৃত্যু যন্ত্রণা ভোগ করেছে। রোগা বউটাকে নকুল স্নেহমাখা পরম মমতায় জড়ায়। সে বোঝে মহামারী বদলে দেয় মানুষের অনেক কিছু, সম্পর্ক, পরিবেশ, মন। স্বামীর বুকের সঙ্গে নিজেকে মিশিয়ে দিতে দিতে পুরনো দিনের মতো ঢেউ হয়ে ওঠে সোহাগী। মধ্য আকাশে পাণ্ডুর চাঁদ ঘুমন্ত জনপদের উপর মায়ের হাসির মতো মায়াবী আলো ঝরায়। কেমন লাগলো গল্পটা? আজ তাহলে আসি, আবার আসবো পরের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই।